এবং এনটিআরসি ডাইজেস্ট প্লাস বই থেকে বাছাইকৃত প্রশ্ন সমাধান নিয়ে চলে আসলাম আমি সোহাগ স্যার। তো আমি এর আগেও লাইভ নিয়েছিলাম, হ্যাঁ আজকেও নিচ্ছি। দেখেন এই বইয়ের উপরে, এই বই হচ্ছে মানে কি বলবো যে এটা হচ্ছে আমাদের এনটিআরসির হচ্ছে বাইবেল। কেন? এই বইটা যারা পড়বে তারা এনটিআরসি প্রিলিতে টিকবেই। কিসের জন্য? কারণ এর গতবার যারা পড়েছিল তারা আমাদের অফিসে এসে স্বীকৃতি দিয়ে গিয়েছে যে আমরা শুধুমাত্র বই পড়েই কি করেছি, আমরা এনটিআরসি প্রিলি পাস করেছি এবং তারা অনেকেই আমাদের রিটেন ক্লাসে ভর্তি হয়েছে। তো যাই হোক, আমরা এই এনটিআরসির বইয়ে হচ্ছে 880 পেজ আছে, 480 টাকা মূল্য। তো এটা হচ্ছে একদম সম্পূর্ণ আপডেটেড। তো এই বইটা শুধু এনটিআরসি ডাইজেস্ট বইটা শুধু আপনি এনটিআরসি প্রিলির জন্য কাজ করবে না, এটা হচ্ছে বাকি যে পরীক্ষাগুলো আছে, যেমন ধরো প্রাইমারি পরীক্ষা, এগুলো থেকে 20তম গ্রেড পরীক্ষা, আরও অন্যান্য মন্ত্রণালয় পরীক্ষা থাকে, যে ভূমি মন্ত্রণালয় থাকে, এইগুলো আপনার কি করবে, হেল্প করবে। কারণ পড়া তো সব একই জিনিস, জাস্ট এই বইটা শুধু এনটিআরসির টার্গেট করে বিগত কোশ্চেনগুলো নিয়ে আমরা এখানে সাজানো হয়েছে এই আর। তো যাই হোক, আমরা এখন চলে যাব আমাদের এই এনটিআরসি ডাইজেস্ট প্লাস বই থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আসছি। আজকে হচ্ছে জ্যামিতি পার্ট হবে। তো জ্যামিতি ধরেন আমরা 2 থেকে 3 দিন ক্লাস নিব। তো অনেকেই বলছে স্যার একটু ধারাবাহিকভাবে ক্লাস নিলে খুব ভালো হয়। গত ক্লাসে একজন আমি টেক্সট পড়েছিলাম। তো আজকে আমি জ্যামিতির একটা ফার্স্ট ক্লাস মনে করতে পারেন নিয়ে আসছি। তো এখন যদি জ্যামিতি থেকে A to Z পড়াই দেই, তাহলে তো আর আমাদের বই পড়ারও দরকার নাই, কোচিং করার দরকার নাই, তাই না? তো যাই হোক, আমাদের সব কিছুই মাথায় রেখে আমরা যে জিস্ট কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষা আসে এবং এনটিআরসি পরীক্ষা এসেছে সেই কোশ্চেনগুলো নিয়ে এসেছি। ওকে, তো চলেন আমরা চলে যাই আমাদের হচ্ছে জ্যামিতির ফার্স্ট ক্লাসে। তো এটা হচ্ছে আমাদের দেখেন এই প্রশ্ন দেখেন এখানে লেখা আছে 18তম প্রভাষক নিবন্ধ 2019 সালের পরীক্ষায় আসছে, এটা 19 সালের পরীক্ষা আসছে। তো দেখেন এখানে লেখা আছে, হ্যাঁ ভালো করে লক্ষ্য করেন, এই ম্যাথগুলো দেখছেন এখানে এনটিআরসি পরীক্ষা এসেছে, তার মানে কি নিবন্ধন পরীক্ষা এসেছে। তার মানে এই পরীক্ষাগুলো গাড়িতে বসে আপনার ক্লাস করছে। থ্যাংক ইউ লাবিব আহমদ বলেছে, অনেকেই সালাম দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমি আবার বলছি যে এখানে শরীফুল ইসলাম জয়েন করেছেন, যে এখানে এই ম্যাথটা এনটিআরসি পরীক্ষায় এসেছে, এটা আবার রেফারেন্স দেওয়া হয়েছে। বাট এটা কি আসলে এনটিআরসি পরীক্ষায় শুধু আসছে না অন্যান্য পরীক্ষাতে আসছে? এই ম্যাথগুলো অন্যান্য পরীক্ষাতেও আসে, মানে আসলে সবার জন্যই উন্মুক্ত। বাট এটা এই মুহূর্তে আমরা এনটিআরসি পরীক্ষার ম্যাথে আমরা করছি মূলত। হ্যাঁ, তো ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, উহার এবি এবং ইসি ভাগে বিভক্ত করলে উৎপন্ন কোণের সমষ্টি কত? তো দেখেন একটা ক্ষেত্রে, হ্যাঁ ধরেন এই যে এটা একটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র আছে, 3টে বাহু দ্বারা যদি কোনো একটা ক্ষেত্র হয়, আবদ্ধ হয়, সেটাকে আমরা ত্রিভুজ বলি। তো এটা কি হলো যে এই যে 1টা 2টা 3টা বাহু, এই 3টার যে কোনো 2টা বাহুকে, হ্যাঁ তা আপনি এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে, ধরেন এখানে এবি আর এবিসি আর কি, এবি এবং এসি বাহু। তাহলে এটা এবি এবং এসি বাহুকে যদি বহিত করেন, এখান থেকে বহিত করলে এটা এরকম হবে, এখান থেকে বহিত করলে এটা এরকম হবে। এখন বলছে যে এই কোণ এবং এই কোণের মান কত। হ্যাঁ, তো আমরা এটা সবাই জানতাম যে এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আপনার সব দিকেই কি হয়, সমান কোণ হয়, সব দিকে সমান কোণ হয়, বুঝতে পারছেন? তো আমরা যে কোনো ত্রিভুজ বলেন, যে কোনো ক্ষেত্র বলেন, বা বাইরের কোণের সমষ্টি 360। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে, বাইরে 3টে কোণের সমষ্টি 360, তা 2টা কোণের সমষ্টি কত হবে, 240 হবে। যারা এটা বোঝেন তারা একবারে আনসার করবেন। ওকে, কারণ ত্রিভুজের বহিস্থ 3টি কোণের সমষ্টি কত হয়, 360। ওকে, আর যেহেতু সমবাহু ত্রিভুজ, তার মানে কোণগুলো ওই 360 কি হবে, কোণগুলো সমান হবে, বুঝতে পারছেন? তার মানে কি 3টা কোণের যোগফল হবে 360। বলছে দুইটা বাহুকে যদি আমি বহিত করে দিই, তাহলে এই দুই বাহুর বহিস্থ যে কোণ দুটো আছে এর যোগফল কত, তাহলে এটা কত হবে, 120 হবে, তাই না, 240 হবে। তারপরেও বলে দিচ্ছি, দেখেন ভেঙে বলে দিচ্ছি যে সমবাহু ত্রিভুজ মানে কি 3টা বাহু সমান। 3টা বাহু যদি সমান হয়, তাহলে এই 3টার যে বাহুর যে বিপরীত কোণগুলো আছে এরা পরস্পর সমান হবে। তাহলে যে টোটাল 180, তাহলে এটাও 60 হবে, এটাও 60 হবে। এটা ব্যাখ্যা, কিন্তু এটা কি হবে, 60 হবে। তাহলে বলেন যে এটা যদি 60 হয়, আমরা জানি যে এটা হচ্ছে সরল কোণ 180, বুঝতে পারছেন? তো বলেন তো এই যে এই রেখাটা দেখেন, এই যে এটা কি টোটাল স্ট্রেট লাইন বললে এখানে কি 180 না? এটা যদি 60 হয়, তাহলে কি এটা 120 হবে। সিমিলারলি এটা কি হবে, 120 হবে। এই জন্য এই দুটো কোণের সমষ্টি কত হচ্ছে 240। হ্যাঁ, যারা এটা এই ব্যাখ্যাটা বুঝবে
তারা এটা পড়া মাত্রই আনসার করবে যে এটা আনসার 240 হবে। দেখেন এটা আমাদের 16তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা এসেছিল। ওকে, হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন 253 কোণকে কি কি ধরনের কোণ বলে। দেখেন এটা এই যে দুইটা কোণ, হ্যাঁ, দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণ এবং এই কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণকে পরস্পর আমরা কি বলি, পূরক কোণ বলি। আবার যদি ধরেন এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণের সমষ্টি যদি 180 হয়, এটাকে সম্পূরক কোণ বলি। বুঝতে পেরেছেন? আর যদি বলা হয় এই কোণ এবং এই দুটো কোণ টোটাল মিলে কত, 360, তাহলে আপনি মাথায় রাখবেন যে এই কোণ যদি আমার এক্স কোণ হয়, তাহলে এই কোণটা কত হবে, 360 ডিগ্রি মাইনাস এক্স হবে। কারণ জ্যামিতির পুরো স্কোপটাই দেখেন এখানে জ্যামিতি, এই যে এটা ধরেন এটা এরকম যে এটা 90, এটা 90, এটা 90, এটা 90, পুরা কোণটাই হচ্ছে 360 ডিগ্রি। বুঝতে পেরেছেন? তো আমি যদি এইটা যদি এক্স হয়, তাহলে অবশ্যই এই কোণটা কত হবে, 360 ডিগ্রি মাইনাস এক্স। আর এই কোণকে আমরা কি বলি, কি বলে বলেন তো, প্রবৃদ্ধ কোণ বলি। কি প্রবৃদ্ধ কোণ বলি। তো প্রবৃদ্ধ কোণের হচ্ছে কন্ডিশন আছে যে এটা 180 ডিগ্রি থেকে, এটা 180 ডিগ্রি থেকে বড় হয়, বড় হয়, আর 360 ডিগ্রি থেকে ছোট হয়। এটা হচ্ছে কন্ডিশন। তো প্রবৃদ্ধ কোণ উদাহরণটা কি হবে তাহলে, 181 ডিগ্রি থেকে ডিগ্রি হতে পারে, 182 ডিগ্রি হতে পারে, এরকম হতে 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 এখানে 359 ডিগ্রি পর্যন্ত এই প্রবৃদ্ধ কোণগুলো হয়। বুঝতে পেরেছেন? তাহলে 253 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয়? 253 ডিগ্রি কোণকে আমরা কি বলবো, ডেফিনেটলি এটা 180 থেকে বড়, 360 থেকে ছোট, এই জন্য এটাকে বলবো প্রবৃদ্ধ কোণ। বুঝতে পারছেন? এটাকে আমরা কি বলবো, প্রবৃদ্ধ কোণ বলবো। তো এই ধরনের কোশ্চিন আমাদের এনটিআরসি পরীক্ষায় অনেক বেশি আসে। দেখেন এইটা একটা করলাম, আবার এটা করে দেখেন প্রবৃদ্ধ কোণ। হ্যাঁ, তাহলে মনে রাখতে পারেন, এটা আমি আপনাদের বলে দিই। এখানে এই কোণটা কিন্তু সবাই জানি, আমরা একটু বেসিক দিয়ে দিই, যেহেতু একটু জ্যামিতি শুরুই হয়েছে, আমরা আস্তে আস্তে পড়বো। ধরেন এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। বুঝতে পারছেন? এটা কি হয়, এটাকে বড় সমকোণ বলা হয়, এটাকে সমকোণ বলা। আর দেখেন এটা যদি এরকম হতো, ধরেন এটা যদি এরকম সোজা না হয়, সোজা হলে তো 90 হতো, যদি একটু সোজা একটু কম হয়, এটাকে বলি আমরা কি বলি, এটাকে বলি আমরা সূক্ষ্মকোণ। বুঝতে পারছেন? সূক্ষ্ম, এটা কিন্তু এই সূক্ষ্মকোণ কি হয়, 90 থেকে ছোট হয়। বুঝতে পারছেন? সূক্ষ্মকোণের মান কত হয়, 90 থেকে ছোট হয়। তাহলে দেখেন এটা স্ট্রেট লাইন হতো 90 হতো, 90 থেকে ছোট। আর এটা দেখেন যদি এটা যদি এরকমই হতো, তাহলে কি হতো, 90 হতো। তাহলে এটা যদি এরকম হয়, তাহলে এটা কি 90 ডিগ্রি থেকে প্লাস না বলেন, 90 ডিগ্রি বেশি, মানে 90 থেকে বড়, এটাকে আমরা বলি স্থূলকোণ। এটাকে বলি কি, স্থূলকোণ। বুঝতে পারছেন? স্থূলকোণ। তো এইগুলো হচ্ছে একসাথে পড়বেন। তো দেখেন 0 ডিগ্রি থেকে যদি বড় হয়, 0 ডিগ্রি থেকে বড় আর 90 থেকে ছোট, দেখেন, হ্যাঁ, দেখেন এই যে এটা দেখেন, এটা 0 থেকে বড়, 90 থেকে ছোট, এই কোণগুলোকে বলা হয় হচ্ছে সূক্ষ্মকোণ। এটা 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে, এই সো 89 ডিগ্রি পর্যন্ত। তার মানে 1 থেকে শুরু করে 89 পর্যন্ত সূক্ষ্মকোণ। বুঝতে পারছেন? সূক্ষ্মকোণ। আর এখানে দেখেন এই 90 ডিগ্রি থেকে বড় বা 90 ডিগ্রি থেকে বড় হয়, 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড়, আর 180 থেকে ছোট, এই কোণটাকে আমরা স্থূলকোণ বলি। স্থূলকোণ তাহলে উদাহরণটা কি হবে, 91 ডিগ্রি, 92 ডিগ্রি, এরকম হতে হতে 179 ডিগ্রি, যে কোনো কোণকে স্থূলকোণ বলে। আর দেখেন 0 থেকে বড়, 90 থেকে ছোট, আর 90 থেকে বড় 180 থেকে, এবং এবার 180 থেকে বড়, হ্যাঁ, 180 থেকে বড়, আর কত হচ্ছে 360 থেকে ছোট। এটার উদাহরণটা কত হচ্ছে, 181 ডিগ্রি, 182 ডিগ্রি, এরকম হতে হতে 359 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। তাহলে রেঞ্জটা আমাদের মনে হয়ে গেল যে আমার 0 থেকে বড়, 90 থেকে ছোট, এইটাকে আমরা সূক্ষ্মকোণ বলছি, 90 থেকে বড় 180 কোণকে আমরা স্থূলকোণ বলছি, আর 180 থেকে বড় 360 থেকে কে আমরা প্রবৃদ্ধ কোণ বলছি। এখান থেকে একটা কোশ্চিন হবে আপনাদের। বুঝতে পারছেন? আমায় ওকে, এখান থেকে আপনারা একটা কোশ্চেন পাবেন। অনেক পরীক্ষায় আসে, অনেক পরীক্ষায়। আপনারা নেক্সট যে পরীক্ষাগুলো দিবেন, শুধু নিবন্ধনের পরীক্ষা না, নেক্সট যে পরীক্ষাগুলো দিবেন, ওই পরীক্ষাগুলোতে এটা আসার সম্ভাবনা খুব বেশি আসে। হ্যাঁ, তো কয়েকদিন আগে আসলো 210 ডিগ্রি কোণ মাপের কোণ, তো এটা প্রবৃদ্ধ কোণ। বুঝতে পারছেন? 253 ডিগ্রি কোণ হতে প্রবৃদ্ধ কোণ। তাহলে বুঝতে পারছেন এরকম। তাহলে দেখেন দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 হলে এই একটি অপরটি কি বলবো, ওই যে বললাম না সন্নিহিত কোণ, তার মানে কথা দেখেন, এই যে ধরেন এই দুটো কোণ মিলে যদি 180 হয়, তাহলে এই দুটো কোণকে পরস্পর কি বলা হয়, সম্পূরক কোণ। হ্যাঁ, এটা সম্পূরক কোণ, সম্পূরক কোণ। বুঝতে পারছেন? সম্পূরক কোণ।
কিছুক্ষণ আগেই বলেছিলাম দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, হ্যাঁ দুইটি কোণের, হ্যাঁ দুইটি কোণের যোগফল বা সমষ্টি, হ্যাঁ দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে কি হবে? পূরক। আর দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে কি হবে? সম্পূরক। বুঝতে পারছেন? সম্পূরক। আর সন্নিহিত কোণ কেন বলে? সন্নিহিত কোণ, ধরেন এই যে একটা কোণ মনে করেন, হ্যাঁ যে এই কোণ বলতেও আপনার এই বাহুটা লাগতেছে, আবার এই কোণ বলতে এই বাহুটা লাগতেছে, তাহলে দুইটা কোণে যদি একটা সাধারণ বাহু থাকে এটা সন্নিহিত বাহু বা সন্নিহিত কোণ বলে, যেটাকে সন্নিহিত কোণ বলে। তাহলে এই দুটো সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি হওয়ায় এটাকে আমরা কি বলবো? সম্পূরক বলবো। আর এই দুটা কোণ দেখেন, এটা এই কোণ বলতে এই বাহুটা আসে, এই কোণ বলতেও এই বাহুটা আসে, তাহলে এটাকে সন্নিহিত কোণ বা সন্নিহিত বাহু বলা হয়। আর এই দুটো কোণ সন্নিহিত কোণ বলা হয়, হ্যাঁ সন্নিহিত। তাহলে এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রির কারণে আমরা কিন্তু পূরক কোণ বলছি। তাহলে যে কোনো দুইটা কোণের যদি যোগফল যদি 90 ডিগ্রি হয় ডেফিনেটলি এটা পূরক কোণ। যে কোনো দুইটা কোণের সমষ্টি যদি আপনার 180 ডিগ্রি হয় এটা সম্পূরক কোণ। বুঝতে পেরেছেন? সম্পর্ক দুটো মিলে আর কি পরস্পর, হ্যাঁ দুটো মিলে হচ্ছে পরস্পর। থ্যাংক ইউ। এখন বলবেন যে স্যার পূরক সম্পর্ক উল্টাপাল্টা হয়, তাহলে দেখেন এইখানে পূরক আর এখানে কি হচ্ছে? সম্পূরক। হ্যাঁ সম্পূরক। তো সম্পূরক, তাহলে পূরক দেখেন একটা দুটো তিনটা বর্ণ না, একটা দুটা তিনটা চারটা পাঁচটা বর্ণ। তো কম বর্ণ বিধায় 90 ডিগ্রি আর বেশি বর্ণ বিধায় কত? 180 ডিগ্রি। বুঝতে পারছেন? 180 ডিগ্রি এইভাবে। তাহলে কম বর্ণ বিধায় হচ্ছে 90 আর এটা বেশি বিধায় 180। দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে পূরক কোণ, পরস্পর পূরক কোণ। যদি বলি 20 ডিগ্রি পূরক কোণ কত? তার 70 ডিগ্রি। তার মানে 20 এবং 70 মিলে হচ্ছে কত? আমার কি হচ্ছে? 90 হচ্ছে। এই জন্য 20 ডিগ্রির সম্পর্ক কোণ 70 ডিগ্রি, 70 ডিগ্রির সম্পর্ক কোণ কত? 20 ডিগ্রি। এটাও তাই। ধরেন এখানে যদি এখানে এরকম বলি যেখানে 20 ডিগ্রি কোণের কি হচ্ছে সম্পর্ক কোণ কোনটা, তাহলে এখন কি বলবেন? 100 কত বলবেন? 100 কত? এখানে 160 ডিগ্রি। তাহলে এই দুটো মিলে কত? 180। তাহলে 20 ডিগ্রি কোণের সম্পর্ক কোণ 160 ডিগ্রি কোণের সম্পর্ক কোণ হচ্ছে কত? 20। এগুলো বুঝবেন, দুটো কোণ মিলে হচ্ছে 90 হলে পূরক, দুটো কোণ মিলে যদি 180 হয় তাহলে সম্পূরক। এগুলো অহরহ পরীক্ষা আসে, দেখেন সম্পর্ক কোণ। এখন বলছে 70 ডিগ্রি কোণ সম্পর্ক কোণ কত? সম্পর্ক মানে তো হচ্ছে 180, তাই না? দুটো মিলে হওয়া লাগবে। তাহলে একটা যদি 70 ডিগ্রি হয় তাহলে আরেকটা অবশ্যই 110 ডিগ্রি হবে, কারণ দুটো মিলে তো 180 হতে হবে। তাহলে 110 ডিগ্রি। দেখেছেন কত সহজে করলাম? তাহলে এই কোশ্চেনগুলো কোথায় আসছে বলেন তো? এই কোশ্চেনগুলো হচ্ছে আমাদের এনটিআরসি ডাইজেস্ট প্লাস এই বইগুলোতে আছে, এই বইগুলোতে একদম। আপনি এই যারা হচ্ছে জব করেন, হ্যাঁ বাট এনটিআরসি পরীক্ষা দিতে চান, মানে আপনাদের টিচার হওয়ার খুবই ইচ্ছা আছে বা শখ আছে, তাহলে তারা এই কাজটি করতে পারেন। তারা এই বইটা নিয়ে আপনি এখন থেকে স্টাডি করতে পারেন, কারণ এনটিআরসি পরীক্ষা কিন্তু যে কোনো সময় আমাদের কি আসবে? সার্কুলারটা চলে আসবে। বুঝতে পারছেন? বা পরীক্ষার ইয়েটা চলে আসবে। তো এই জন্য আমি বলছি যে যারা হচ্ছে আপনারা অফিস করেন, হ্যাঁ তাদের কোচিং করার সময়ও কম, তারা এই বইটা পড়তে পারেন। বুঝতে পারছেন? যখন আমাদের পরীক্ষা হবে তখন একটা ক্রাশ কোর্স করে নিলেন, অথবা এই বইটা পড়লে আপনি যদি আগে থেকে একটু পড়াশোনা জানেন তাহলে এই বইটা পড়লে যথেষ্ট। বুঝতে পারছেন? আর যদি কেউ নতুন হন তারপর এই বই 2 থেকে 3 বার রিভিশন করেন তাহলে ইনশাল্লাহ, ওকে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, সমকোণী ত্রিভুজের অপর কোণদ্বয় কত? তো সমকোণী ত্রিভুজ মানে কত? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, মানে এই যে 90 ডিগ্রি, এটাকে বলে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা 90, তাহলে যে কোনো টোটাল যে কোনো ত্রিভুজের মোট কোণ কত? 180। তাহলে এই দুটো মিলে কত হবে? এটা যদি 90 হয় আর 180 হতে গেলে দুটো মিলে 90 হওয়া লাগবে না বলেন? তাহলে দেখেন কোন দুটাই, মানে এই বলছে যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের অপর কোণদ্বয় কত? তার মানে কি বলছে? সমকোণ ছাড়া অপর কোণদ্বয় কত হয় এই কথা বলছে। এটা বুঝে নিতে হবে। সমকোণ ত্রিভুজের অপর কোণদ্বয় কত? তো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণ ত্রিভুজ বলে। এই সমকোণ ছাড়া অপর দুই কোণের সমষ্টি কত হবে? 90 হবে। তাহলে দেখেন কোন দুইটা কোণ যোগ করলে 90 হয়। দেখেন এটা, দেখেন এখানে এটা, এই যে এটা হচ্ছে না, এটা। বুঝতে পারছেন? তাহলে আনসার ইজ ক। দেখুন 90 ডিগ্রি হচ্ছে। এরপরে দেখেন এটা কিন্তু নিবন্ধন পরীক্ষা এসেছে, দেখেন 18তে আসছিল। এটা দেখেন 51 কোণের সম্পূরক কোণের এক তৃতীয়াংশ বলেন 51 ডিগ্রি কোণের বলে, আগে বলেন 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 51 ডিগ্রি কোণের কে বলবেন বলেন তো? 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত কে বলবেন বলেন? 51 ডিগ্রি কোণের 51। তাহলে সম্পূরক কোণ দুটো মিলে দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা কি বলি? সম্পূরক কোণ বলি, তাই না? তাহলে একটা কোণ 51 ডিগ্রি, তাই না?
তাহলে আরেকটা কোণ কত হবে? তাহলে এই যে 180 থেকে আপনি 51 বাদ দেন, তাহলে কত থাকে? এখানে 9 থাকে, এখানে কত থাকবে? 2 থাকবে, 102, তাহলে 129 ডিগ্রি। তাহলে 51 কোণের সম্পূরক কোণের দেখেন 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণ মানে কত? 129 ডিগ্রি, বুঝতে পারছেন? এর এর র র এর 1/3 কত? 1/3, বুঝতে পারছেন? এই তো কোনো সংখ্যা অঙ্কগুলো যোগফল যদি 3 দিয়ে ভাগ, সংখ্যা 3 দিয়ে ভাগ যায়, মানে 3 দিয়ে ভাগ যায় এখানে, তাহলে কত হবে? দেখেন দেখেন 3 দিয়ে কাটাকাটি করলে 3 কত? 3 4 12 আর 3 3 9, তার মানে 43 ডিগ্রি। হ্যাঁ, দেখেছেন আনসার। আবার বলছে দেখেন 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে কত? 129 ডিগ্রি। এই 129 ডিগ্রি মানে এটার আর কি, এই কোণের সম্পূরক কোণ হচ্ছে 129। এই 129 ডিগ্রি এর 1/3 কোণ মানে 1/3, তাহলে এটা কত হচ্ছে? 43 ডিগ্রি। এই হচ্ছে আমাদের প্রশ্নের সলিউশন। ওকে, 43 খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা এসে চলে। কিন্তু দেখেন এটা 2002 আসছে, 2002। হ্যাঁ, এটা কি হচ্ছে? 2002 আসছে। এটা কোথায় আসছে বলেন তো? 2002 আসছে। আচ্ছা, এরপরে দেখেন 60 ডিগ্রি কোণের পুরো কোণের 1/3 কোণ। দেখেন এবার এই 60 ডিগ্রি কোণের পুরো কোণের 60 ডিগ্রি মানে কত? দুটো মিলান পুরো কোণ মানে কত? 90 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি এর পুরো কোণ কত? 30। এই 30 ডিগ্রির 1/3 মানে কত? দেখেন এখানে 10 ডিগ্রি, বুঝতে পারছেন? 10 ডিগ্রি, তার আনসার হবে কত? 10। এগুলোই পরীক্ষা আসে। হ্যাঁ, এগুলোই পরীক্ষা আসে। হ্যাঁ, এগুলোই পরীক্ষা আসে। দেখেন এরপরে দেখেন বলা আছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত হচ্ছে কত? এখানে কত? এটা 1 ভাগ 1 ভাগ 2 ভাগ, এত হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? দেখেন আমি যদি আপনাকে বলি পিতা এবং হচ্ছে পুত্রের বয়স অনুপাত 3:2, আপনি কি বলবেন যে পিতার বয়স হচ্ছে কত? 3 বছর আর পুত্রের বয়স কত হবে? 2 বছর, তাই বলবেন? এটা কি সাজবে? পিতার বয়স কখনো 3 বছর হয়? হয় না। এখানে দেখেন একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত হচ্ছে কত? আগে বলে যে ফাদার এবং সানের বয়সের অনুপাত 3 ভাগ 2 ভাগ, তার মানে কত? ফাদার এবং সানের বয়সের অনুপাত হচ্ছে একটা হচ্ছে 3 ভাগ আর এটা কত হচ্ছে? 2 ভাগ, বুঝতে পারছেন? তা 3 ভাগ আর হচ্ছে কত? 2 ভাগ, 3 ভাগ 2 ভাগ। তাহলে এটা ফিক্স করতে চান, হ্যাঁ, এটা বল 3 ভাগ। 1 ভাগ মানে 15 বছর হলে এটা 45 বছর, এটা কত? 30 বছর। 1 ভাগ মানে যদি 10 বছর হয় এটা 20 বছর, এটা 30 বছর, এটা 20 বছর। 1 ভাগ যদি 20 বছর হয় তাহলে এটা 60 বছর, এটা কত? 40 বছর। তো এখানে আসলে এটা 3 ভাগের 2 ভাগ। এটা যদি আপনি ফিক্স করতে চান, নির্দিষ্ট করতে চান, তাহলে বলতে হবে যে ফাদার কত হচ্ছে? 3x বছর, হ্যাঁ, সান কত হচ্ছে? 2x বছর, এভাবে লিখতে হবে। x মানে কি? প্রতি ভাগের পরিমাণ, বুঝতে পারছেন? তো এটাই তাই যে আপনার এখানে 3টা কোন অনুপাত দিচ্ছে, এটা 1 ভাগ, এটা 1 ভাগ দিব, টোটাল কত? 4 ভাগ। এই 4 ভাগ মানে তো আপনার কি কত হবে? 360 ডিগ্রি, 180 ডিগ্রি হবে না? ত্রিভুজের মোট কোণ কত? ত্রিভুজের মোট কোণটা কত বলেন তো? ত্রিভুজের মোট কোণ কত? ত্রিভুজের মোট কোণ হচ্ছে 180 ডিগ্রি। ওকে, ত্রিভুজের মোট কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের 3টে কোণ অনুপাত যদি এখানে 1 ভাগ 1 ভাগ আর 2 ভাগ, টোটাল 4 ভাগ হয়, এই 4 ভাগ মানে কত হচ্ছে? 180 ডিগ্রি, তাই না? তাহলে 1 ভাগ মানে কত হবে? তাহলে 180 কে আপনি 4 দিয়ে ভাগ করেন, তাহলে কত হচ্ছে? এখানে কত? 4 4 16 আর এখানে 4 5 45 ডিগ্রি। তাহলে বলছে যে ত্রিভুজটি কোন ধরনের? তাহলে এটা 45, তাহলে 1 ভাগে 45 ডিগ্রি, এই 1 ভাগে 45 ডিগ্রি, এই 1 ভাগে কত? 90 ডিগ্রি, তাই না? 2 ভাগ যে। তাহলে দেখেন যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে কি সমকোণী ত্রিভুজ বলে না? এই কারণে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, বুঝতে পারছেন? এইটা আপনি এভাবেও লিখতে পারেন। ধরুন এটা হচ্ছে কত? এটা ধরুন x, এটাও x ধরুন, এটা কত? 2x ধরুন। তাহলে এগুলো যোগ করলে কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে x এর মান কত হবে? 180 ডিগ্রি ডিভাইড কত? 4 সমান সমান কত? 45। তাহলে এটা হচ্ছে কত? এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে আনসার হচ্ছে সমকোণী ত্রিভুজ। কত সহজে করলাম। দেখেন এই ম্যাথটা, এম আই ওকে? তো আশা করছি সবাই খুব ভালো বুঝতে পেরেছেন। আজকে একটু জ্যামিতির একটু কোণ নিয়ে কথা বলছি, তারপরও আমি ত্রিভুজ সংক্রান্ত নিয়ে আমি নিয়ে আসছি আর কি। সালমান শাহ উনি সালাম দিয়েছে সমদ্বিবাহ সমকোণী ত্রিভুজ না, সমদ্বিবাহ সমকোণী ত্রিভুজ, জি এটা বলতে পারেন। ওকে, থ্যাংক ইউ, খুব ভালো বলছেন এটা। তাহলে একটি ত্রিভুজের ভূমির ক্ষেত্রফল হচ্ছে এত, আর যে কোনো ত্রিভুজে দেখেন আপনি যে কোনো ত্রিভুজের যে কোনো, হ্যাঁ, যে কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু কত হচ্ছে? উচ্চতা। এটা আমি দেখাই। তারপরও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি বলি আমরা? √3/4 a² বলি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? b/4 √4
4 স্কয়ার মাইনাস বি স্কয়ার বলি, এটা আমরা ক্ষেত্রফল হিসেবে বলি। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বিষমবাহুর ক্ষেত্রফল কত, কিন্তু এগুলো সবগুলোই কিন্তু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা থেকে আসছে। এই জন্য আমরা বলতে পারি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু, এটা স্ট্যান্ডার্ড। তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মনে রাখবেন। ওকে, উচ্চতা থাকে না বিধায় আমরা অন্যভাবে চিন্তা করি, কিন্তু উচ্চতা আপনাকে ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো একটি ত্রিভুজের জমির ক্ষেত্রফল মানে কি, ধরেন এটা একটা মনে করেন যে ত্রিভুজ আকৃতির জমি, ক্ষেত্রফল মানে কি এই জায়গাগুলো হচ্ছে ক্ষেত্রফল, বুঝতে পারছেন, জায়গা, এই জায়গার পরিমাণ, বুঝতে পারছেন, জায়গার পরিমাণ, এটা হচ্ছে ক্ষেত্রফল, বুঝতে পারছেন। তো আপনি যে ঘরে আছেন সেই ঘরের ক্ষেত্রফল কি, আপনার ওই পুরো মেঝেটা একদম, ওটা হচ্ছে ক্ষেত্রফল। এই ফাঁকা জায়গাটা ক্ষেত্রফল না, ফাঁকা জায়গাটা হচ্ছে আয়তন। আপনার ঘরের ভিতরে যে জায়গা আছে এটা আয়তন, আর পুরা মেঝের পুরা জায়গাটা হচ্ছে এটা ক্ষেত্রফল, বুঝতে পারছেন। এই আর ঘর যদি আপনি বাইরে থেকে চিন্তা করেন তাহলে এটা একটা কি হচ্ছে, এটা হচ্ছে ঘনবস্তু, এটা আয়তাকার ঘনবস্তু হতে পারে অথবা বর্গাকার ঘনবস্তু হতে পারে, সেক্ষেত্রে ঘনবস্তুর ক্ষেত্রফল ওইভাবে আমরা বের করি। যখন আমরা ঘনবস্তু বলবো তখন আমরা ক্লিয়ারলি বলবো। তো একটা ক্ষেত্রের মোট জায়গার পরিমাণটা হচ্ছে ওটা ক্ষেত্রফল বলা হয়। তো একই ত্রিভুজের ক্ষেত্রফল বলছে 264, তার মানে কত, হাফ ইন্টু ভূমি ইন্টু কত হচ্ছে উচ্চতা সমান সমান কত, 264 হওয়ার কথা। বলছে ভূমি হচ্ছে 22, তাহলে এখানে দেখেন আমি লিখলাম এখানে ভূমি হচ্ছে কত, এখানে 22, ভূমিতে 22, উচ্চতা কত। তো এটাকে দেখেন, এটা কাটাকাটি করলে 11 হয়। উচ্চতা বলতে কি বোঝাচ্ছে, তাহলে 11 দিয়ে ভাগ করেন, 11 দোকানে 22, 4 11 44, এই তো হলো আনসার, তার মানে 24 হবে। আনসার ইজ 2। অনেকে আনসার দিয়েছেন, খুবই ভালো, বাট আমি আমার মতো করে বলে দিলাম, কারণ জ্যামিতি অনেকে একটু কনফিউশন থাকে বা অনেকে ধরা পড়ে না, এই জন্য একটু কথা বলে নিলাম আর কি, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল। কোন ত্রিভুজের 3টি বাহুকে বহিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ, কিছুক্ষণ আগেই বলেছে, ফার্স্ট কোশ্চেন ছিল এরকম। হ্যাঁ, যে শুধু ত্রিভুজ না, শুধু যে কোনো লিখে রাখেন, নোটটা লিখে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ক্ষেত্রের মোট বহিস্থ কোণের, বহিস্থ কোণের সমষ্টি কত হবে, 360 ডিগ্রি, বুঝতে পারছেন। আপনার এই যে এটা কি ত্রিভুজ, তাহলে এই কোণ, তারপর কথা হচ্ছে এই কোণ, তারপর কথা এই কোণ, এটা 360 ডিগ্রি। আবার মনে করেন এখানে হচ্ছে এটা এরকম দিলাম, এরকম দিলাম, এরকম দিলাম, এই কোণ এটা, তারপর এই কোণ, তারপর এই কোণ, তারপর কথা হচ্ছে এই কোণ, এইগুলো কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। মানে যে কোনো ক্ষেত্রে বহিস্থ কোণের পরিমাণ কত, 360 ডিগ্রি, বুঝতে পারছেন। তাহলে আনসার কত, 360 ডিগ্রি। তারপরেও আমি হচ্ছে ব্যাখ্যা করে দিচ্ছি, দেখেন ব্যাখ্যা করে দিচ্ছি, আমি তো ব্যাখ্যা করবোই। ত্রিভুজের 3টি বাহুকে বহিত করলে উৎপন্ন বহিস্থ কোণের সমষ্টি, ধরেন এটা ত্রিভুজ, এটা ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যা। তো আপনি এটা তো সমবাহু ত্রিভুজ তো না, যে কোনো ত্রিভুজ হতে পারে। ধরেন এটা ধরলাম, আমি 50 ধরলাম, এটা ধরলাম কত 60, এটা ধরলাম কত 70। বলেন তো আমার কিন্তু 60 50 70 কিন্তু মিল হয়ে গেছে, তাই না। এটা 70 60 এরকম টোটাল মানে কি 180 না। এখন বলেন এটা হচ্ছে বহিস্থ কোণ, এটা মনে করি বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ, তো আমরা জানি যে এই সরল কোণ, এটাকে সরল কোণ বলা হয়। এই সরল কোণ কত হচ্ছে 180 ডিগ্রি। তো এটা যদি সরল কোণ হয় এইভাবে, তাহলে এটা 70 হলে দেখেন এটা এরকম আর কি সরল কোণ হচ্ছে, তাহলে এই সরল কোণ, এই কোণটা কত হচ্ছে, এটা 70টা কত হবে, 110 ডিগ্রি হবে। এটা সরল কোণ হলে, এটা 60 হলে একটা কত হবে, 120 হবে। সরল এটা কত হবে, 130 হবে। দেখেন এই 110, এই 120, এই 130 যোগ করে দেন, 0 6, এখানে কত 6, এখানে কত 3, দেখছেন 360 ডিগ্রি না বলেন। এই জন্য আমরা এটা ব্যাখ্যা করলাম, বুঝতে পারছেন, ব্যাখ্যা করলাম। আলমগীর লিখেছেন সোহাগ গণিত বস, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, অনেকে লিখেছেন। ওকে, শিপন চন্দ্র দাস সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। বর্ষা দাস লিখেছেন। ওকে, ভেরি গুড, খুবই ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো এরপরে দেখেন এখানে বলা আছে যে কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমগ্র ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। সমগ্র ত্রিভুজ। তারপর আমি বলে দিচ্ছি, দেখেন যাদের স্যার একদিন বাস্তব সংখ্যায় ক্লাস নেবেন। ওকে, ইনশাল্লাহ। ওকে, একটা জিনিস মনে রাখবেন, যাদের টিচার হওয়ার ইচ্ছা আছে তারা কিভাবে করতে পারবেন, একটা বিসিএস পরীক্ষা দিতে পারবেন। বিসিএস পরীক্ষা দিয়ে কি হয়, টিচার হওয়া যায়, যে কোনো
কলেজের টিচার, বুঝতে পেরেছেন? এটা তো আপনি আবার যদি আপনি কোনো জেলা স্কুলের পড়েন তখন কিন্তু জেলা স্কুলের টিচার হতে পারবেন। সরকারি স্কুলের টিচার হতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে পিএসসি যে এগুলো হয় সহকারী শিক্ষক এগুলো নেই, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার আলাদা করে পরীক্ষা দিতে হবে, তারপর পিডি এবং রিটেন পরীক্ষা দিতে হবে। আর বিশেষ জানার আগে পিডি পরীক্ষা হবে বিশাল বড়, তারপর রিটেন হবে। তাহলে আপনি আপনি পড়ছেন মনে করেন কি হচ্ছে মানে অ্যাকাউন্টিং, আপনি অ্যাকাউন্টিং এর টিচার হবে। তারপরেও বিসিএস এর মাধ্যমে যদি টিচার হতে চান তাহলে বিসিএস এর যে 900 মার্কসের লিখিত পরীক্ষা সেটা দিতেই হবে, আবার 200 মার্কসের জন্য আপনার অ্যাকাউন্টিং পরীক্ষা দিতে হবে। তার মানে ইটস রিয়েলি মানে কি বলবো যে এটা লং প্রসেস। ওকে, রোকেয়া সুলতানকে মেডিকেল টেকনিকের বস সদ্য সরকার, থ্যাংক ইউ ভেরি মাচ এত কমেন্টস করার জন্য। তো এই যে বিসিএস এর মাধ্যমে টিচার হয় ইটস রিয়েলি টাফার দেন টাফ। আমি শুধু এই কথা বললাম, যারা হয় তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি, আপনাদেরও অ্যাপ্রিসিয়েট করি, আপনি হবেন। বাট আপনি যদি একটু কম পরিশ্রম করে যদি আপনি টিচার হতে চান, হ্যাঁ, যে কোনো কলেজের কি হচ্ছে যে প্রভাষক, আস্তে আস্তে প্রফেসর হয়ে যাবেন, যে কোনো স্কুলের টিচার, হ্যাঁ, যে এটা এনটিআরসি মানে কর্তৃক আর কি। তো এইগুলো হচ্ছে যদি হতে চান তাহলে আপনার কি করতে হবে, পিলি পরীক্ষা দিতে হবে 100 মার্কসের। মাত্র 40 মার্কস পেলে আপনি পিলি পরীক্ষা পেয়ে যাবেন। এখন আপনার টার্গেটটা কি, আপনার টার্গেট হচ্ছে রিটেন পরীক্ষা। রিটেন ভালো করলে আপনার চাকরি, বুঝতে পারছেন? এই জন্যই হচ্ছে আমি বলি যে রিটেন পাস করবেন চাকরি হয়ে যাবে। এই জন্যই বলছি যে এটা হচ্ছে আমাদের বিদ্যাবাড়ির হচ্ছে ওয়ান অফ দ্য কি বলতে বেস্ট মানে কি বুক, এটা ওয়ান অফ দ্য বেস্ট বুক। এটা হচ্ছে কি বলবো যে শুধু এনটিআরসির প্রিলি ক্র্যাক করার জন্য এটা কি করা হয়েছে, মানে বিল্ড করা হয়েছে, এটাকে আমরা এটা বানিয়েছি। এটা হচ্ছে এই বইয়ের পিছনে আমাদের কি বলবো যে এখানে অনেক টিচারের পরিশ্রম আছে। এখানে আমাদের যে R&D একটা টিম আছে, R&D টিম মানে হচ্ছে তারা শুধু রিসার্চ করে, হ্যাঁ, কীভাবে লেখার শিট ডেভেলপ করা যায়, কীভাবে বই ডেভেলপ করা যায়, তারা কীভাবে আমাদের যে কোনো কোর্সের এগুলো নিখুঁতভাবে দেওয়া হয়, এইগুলো হচ্ছে R&D এগুলো দেখে, বুঝতে পারছেন? কীভাবে সুন্দর করে ব্যাখ্যা লেখা যায়, এইগুলো হচ্ছে R&D দেখে আমাদের বিদ্যাবাড়ি। তো তারা সহ টিচাররা সহ এগুলো সুন্দর করে মানে কি বলবো যে গুছিয়ে আমরা এই বইটা আপডেট করে ফেলছি। তো এটা যে পড়বে, হ্যাঁ, যারা চাকরিজীবী আছে তারাও পড়তে পারেন, আবার যারা রেগুলার স্টুডেন্ট তারাও পড়তে পারেন, যারা ম্যাথ ভালো পারেন, বাংলা ভালো পারেন, ইংরেজি তারাও এটা নিয়ে দেখতে পারেন। কারণ এটা যদি পড়েন তাহলে আপনার এনটিআরসি নিয়ে কোনো টেনশন করতে হবে না। তো আপনি এটা এখান থেকে আপনি শতভাগ কমন পড়বে, শতভাগ, বুঝতে পারছেন? শতভাগ কমন পড়বে। এটা শুধু এনটিআরসি কাভার করে না, অন্যান্য পরীক্ষাগুলো কাভার করে। এই জন্য বারবার বলি এটার দাম হচ্ছে 480 টাকা, আর 880 পেজে 480 টাকা, এটা আপনারা নিয়ে নেবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা দেখেন, আচ্ছা এরপরে দেখেন এখানে বলা আছে যে ত্রিভুজের বাহুগুণ অনুপাত কোনটি। যে ত্রিভুজের বাহুগুণ অনুপাত মানে কি, যে কোনো ত্রিভুজের কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড়, আর যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু থেকে কি হচ্ছে ছোট হবে, তাই না? ব্যাপারটা এরকম। এটা হচ্ছে ত্রিভুজের সত্য। তারপরও সমকোণী ত্রিভুজের কিছু রেশিও আছে, যে একটা লম্ব, একটা ভূমি, একটা অতিভুজ এরকম হয়। এটা রেশিও হচ্ছে কত, 1√3 2। এটা আমরা ক্লাসে লিখে দিই, হ্যাঁ। তারপর কত হচ্ছে 1 1, এখানে কত √2, তারপর কত 3 4 5, হ্যাঁ, এখানে কত 5 12 13, হ্যাঁ, তারপর কত হচ্ছে 7 24 25, হ্যাঁ, তারপর 8 15, এখানে কত 17, আর এখানে কত 9 40 41। ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর হচ্ছে অনুপাত, বুঝতে পারছেন? তারপরও যে কোনো ত্রিভুজের দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড়, আর যে কোনো ত্রিভুজের দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু থেকে ছোট। এই কন্ডিশনে ত্রিভুজ বিল্ড হয়। কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আপনি এই রেশিওগুলো মুখস্থ রাখতে পারেন, কারণ এগুলো এত বেশি ব্যবহার হয় ম্যাথের ভিতরে, মানে একদম ম্যাজিকের মতো ব্যবহার হয়। এই জন্য আমি ক্লাসে এটা সুন্দর করে আমি ব্যাখ্যা করে দিই। তবে আমি আপনাদের জাস্ট লিখে দিলাম, যেখানে দেখেন 3 4 5 কিন্তু এখানে দেওয়া আছে, বুঝতে পারেন? 3 4 5 দেওয়া আছে, হ্যাঁ, 3 4 5 দেওয়া আছে, 3 4 5 দেওয়া আছে, 3 4। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের রেশিও, বুঝতে পারছেন? সমকোণী ত্রিভুজের মানে কি, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার। দেখেন লম্ব, এটা তো লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। লম্ব মানে কি 3 স্কয়ার মানে কত 9, 4 স্কয়ার মানে কত 16, দেখেন। আর 9 এবং 16 25 না, 5 স্কয়ার মানে কত হচ্ছে 25 হবে, দেখছেন? সমান হয়ে গেল। আর এগুলো হয় না। আরেকটা বিষয় হচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় না, মানে বড় হয়, কিন্তু এগুলো বড় হয় না, বা এটা হচ্ছে কি দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু থেকে ছোট হয় না, এগুলো কোনো ঝামেলা আছে। এই জন্য আনসার কি হবে, খ। আপনি মানে কিভাবে আপনি হচ্ছে দুইভাবে পরীক্ষা করতে পারেন, দুইভাবে আপনি পরীক্ষা করতে পারেন। যে কোনো ত্রিভুজের দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড়,
যে কোনো ত্রিভুজের দুইটা বাহুর বিয়োগফল তৃতীয় বাহু থেকে ছোট। দ্যাটস ইট। এইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে কি, যে সমকোণী ত্রিভুজের অনেকগুলো বাহুর রেশিও দেওয়া আছে, কিছুক্ষণ আগে লিখেছি 1√3 1/√2 3/4 5/13 এরকম। ওকে, সালমান লিখছে বিদ্যাবাড়ির আইডল সংঘর্ষ আকসা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে এটা আমাদের কি হবে 3 4 5। ওকে, ত্রিভুজের একটি কোণ এর অপর দুটি কোণের সমান হলে, দেখেন ত্রিভুজের একটা কোণ যদি অপর দুটো কোণের সমান হয়, ত্রিভুজটা কেমন হয়? ত্রিভুজের একটি কোণ এর অপর দুটি কোণ, দেখেন এই যে একটা ত্রিভুজ মনে করেন, এখানে আমি বলে দিচ্ছি, এখানে ধরেন 90 ডিগ্রি। তাহলে এই কোণ যদি অপর দুটো কোণের সমান হয়, তাহলে এই অপর দুটো কোণ মানে কত? 90 ডিগ্রি না? তাহলে এই কোণ আর এই দুটো কোণের সমান, তাহলে কি হচ্ছে? এই দুটো কোণের সমষ্টির সমান, মানে ত্রিভুজের একটি কোণ এর অপর দুটি কোণের মানে আসলে এটা সমষ্টির সমান, একই কথা, বাট আপনারা বুঝে নিয়েছেন, খুব ভালো লাগছে, সমষ্টির সমান। তাহলে এটা অবশ্যই কি হবে? সমকোণী ত্রিভুজ হবে, তাই না? অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। গ্রেট, মাশাআল্লাহ, খুবই সুন্দর, ভালো লাগলো আপনাদের অ্যান্সার। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমি সবার নাম আমি দেখেছি, বাট পড়ার সময় পাইনি, বাট খুবই ভালো লাগছে। আপনারা রিয়েলি মানে পড়াশোনার মধ্যে আছেন ইনশাআল্লাহ। আপনারা হয়তো অনেকেই হয়তো বলতেন এনটিআরসি, আপনি যেভাবে প্রিপারেশন নিচ্ছেন এনটিআরসি পরীক্ষা ইজিলি ক্র্যাক করবেন, মানে এমনি পারবেন ইজিলি। তারপরেও বইটা আপনারা কিনে রাখতে পারেন, পড়তে পারেন, আর এটা অন্যান্য পরীক্ষাতেও কাজে লাগে। হ্যাঁ, বুঝতে পারছেন? এই আর কি। তাহলে ডেফিনেটলি আপনারা মাশাআল্লাহ পড়াশোনার মধ্যেই আছেন, আনসারগুলো দিচ্ছেন যেহেতু, তার মানে আপনারা এনটিএসসি পরীক্ষার পাশাপাশি অবশ্যই বিসিএস পরীক্ষা, এগুলো থেকে 20তম গ্রেড, প্রাইমারি পরীক্ষা, এগুলো সবগুলো পরীক্ষা আপনারা দিবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? দেখবেন যে চাকরি আপনার হাতের মুঠে চলে আসবে ইনশাআল্লাহ। তো দেখেন আমাদের এনটিএসসি ডাইজেস্ট প্লাস বই, এটা হচ্ছে মূলত হচ্ছে 480 টাকা দাম, হ্যাঁ, আর 880 পেজ, হ্যাঁ, এত পৃষ্ঠা। তো এখানে এই বইটা হচ্ছে যদি আপনি সংগ্রহে রাখেন, তাহলে আপনি যারা জব করেন তারা ধীরে ধীরে পড়বেন, আর যারা হচ্ছে রেগুলার স্টুডেন্ট তাহলে আপনি 15 দিন 20 দিন বা 1 মাস টার্গেট নিয়ে পড়ে ফেলবেন, বা 1.5 মাস টার্গেট নিয়ে পড়ে ফেলবেন। পড়লেই আপনি হচ্ছে একটা যে বেসিক হবে, এটা হচ্ছে সব পরীক্ষাতে আপনি কি করবেন? ফাইট দিতে পারবেন। বুঝতে পারছেন? ফাইট দিতে নিবন্ধনের রেজাল্ট অবশ্যই অচিরে হয়ে যাবে, টেনশন করেন না। ধৈর্য ধরেন ভাইয়া। আকাশ ঘোষ লিখেছে, স্যার আপনার ক্লাস করে অনেক কিছু শিখতে পেরেছি, থ্যাংক ইউ। সুমন আহমেদ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা এটাই বলছি যে এনটিএসসি ডাইজেস্ট প্লাস আসলে এটা হচ্ছে বিদ্যাবাড়ির জন্য একটা বেনিডিকশন, মানে একটা আশীর্বাদ। কারণ আমরা এই বইটা মানে সর্বাধিক বিকৃত হয়েছে এবং সমাদৃত হয়েছে, এবং এটার মানে আমাদের যে অনেকগুলো হচ্ছে নাম্বার আছে, কোনো নেগেটিভ কোনো প্রভাব পড়ে নাই। বুঝতে পারেন? কেউ নেগেটিভ কোনো কিছু পড়ে নাই, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে। এই জন্যই আমি বারবার এই বইটা নিয়ে মাঝে মাঝে লাইভ নিয়ে আসি। ওকে, বিদ্যাবাড়ি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ, লিখছেন আশরাফুল ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। তীব্র সম্ভাবনা আসছে, আচ্ছা আচ্ছা, একজন লিখছে। ওকে, তাহলে দেখেন আমাদের হচ্ছে যে কোনো আপনি এই যে দেখেন বইটি অর্ডার করতে আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ। হ্যাঁ, আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করেন তারা বলে দিবে যে আপনি বলবেন যে আমি মৌলভীবাজার থাকি, আমি বই কিনতে চাই, মৌলভীবাজার আমি শহর থেকে কিনবো, তাহলে এনারাই বলতে পারবে যে মৌলভীবাজার কোন লাইব্রেরিতে পাবেন, এটা বলে দেবে। আর যদি আপনি এখানে হোয়াটসঅ্যাপ করেন, শুধু হোয়াটসঅ্যাপ করবেন, নাম ঠিকানা দিবেন, হ্যাঁ, আপনার বাসায় যেয়ে বই দিয়ে আসবে। বুঝতে পারছেন? হয়তো এই দেওয়ার কারণে আপনার হয়তো কিছু চার্জ নেবে এক্সট্রা, হ্যাঁ, 50-60 টাকা নিতে পারে, এই আর কি। তাহলে আপনি কি করবেন? এই অর্ডার করার জন্য, বইটা অর্ডার করার জন্য আপনি এইটাকে হোয়াটসঅ্যাপ করবেন অথবা ডিরেক্ট কল দিবেন। এই হচ্ছে আগলে আমাদের ওয়েবসাইট, ঠিক না? তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকেন। হ্যাঁ, তো ইনশাল্লাহ পড়াশোনা করেন। মানে আপনার কি বলবো, যে চাকরি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে পড়াশোনা করা। আপনি কখনো ডিমোটিভেটেড হবেন না। আপনার আশপাশে অনেকেই অনেক কথা বলবে যে এই সরকার একটু সময় নিচ্ছে, সার্কুলার হচ্ছে না। এটা ভুল কথা, সার্কুলার হচ্ছে তো, এই যে হবে, সার্কুলার হবে, পরীক্ষা টরীক্ষাও প্রায় শুরু হয়ে গেছে। তো এগুলো কোনো কথা নেই। আপনি সবচেয়ে বড় কথা বি পজিটিভ, আপনি পড়াশোনা করে চাকরি নেন। এখানে এবার কিন্তু আপনাদের কিন্তু আগে গভর্নমেন্টে যখন আগে যে সরকার ছিল, হ্যাঁ, সেই সরকারের ক্ষেত্রে কিন্তু অনেক কাছে যে হয়েছে, ঝামেলা হয়েছে, এটা তো আপনারা নিজেরা জানেন, বোঝেন। হ্যাঁ, তো এখন কিন্তু এরকম
কারসাজি বা ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনা নেই, থাকলেও আপনি খুবই নগণ্য, বুঝতে পারছেন, এটা চোখে পড়ার মতো না। তো আপনি অবশ্যই পড়াশোনা করবেন, চাকরি নেবেন, বুঝতে পারছেন। বি কনফিডেন্ট, আমি আগেই বলতেছি যে আপনার আশপাশে অনেকেই আপনাকে ডিমোটিভেটেড করবে, যে মানে বলবে যে হ্যাঁ পড়াশোনা কি করবা এই করবা, অথবা বলবে আপনার আপনার কোথাও যে পড়াশোনা করেন, পড়াশোনা পড়াশোনা করেন, শুরু করেন, দেখেন আপনার পরীক্ষাগুলো দেন, আস্তে আস্তে আপনার কনফিডেন্স বেড়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা অনেক ভালো থাকেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম।